নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বংশলতিকার সন্ধানে। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। সন্ধ্যার কিছু আগে নীরেন ট্রেন হইতে নামিল। তাহার জানা ছিল না এমন একটা ছোট্ট স্টেশন তাদের দেশের। কখনো সে বাংলাদেশে আসে না ইতিপূর্বে, এক কলিকাতা ছাড়া। নীরেনের দাদামশাই রায়বাহাদুর শ্যামাচরণ গাঙ্গুলি তাহাকে বলিয়া দিয়াছিলেন, বাংলাদেশের পল্লীগ্রামে গিয়া সে যেন জল না ফুটাইয়া খায় না, মশারি ছাড়া শোয় না, নদীর জলে না স্নান করিয়া তোলা জলে স্নান করে। নীরেনের স্বাস্থ্যটি বেশ চমৎকার। ডাম্বেল মুগুর ভাজিয়া শরীরটাকে সে শক্ত করিয়া তুলিয়াছে। বড়লোকের দৌহিত্র, অভাব অনটন কাহাকে বলে জানে না। মনে নীরেনের বিপুল উৎসাহ, চোখের স্বপ্ন এখনো কাঁচা সবুজ। একটা লোক প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়াইয়া প্ল্যাটফর্মে সাজানো দুর্বা ঘাসের ওপর গরু ছাড়িয়া দিয়া গরুর দড়ি হাতে দাঁড়াইয়াছিল। নীরেনের আহ্বানে সে নিকটে আসিল। নীরেন বলিল, রামচন্দ্রপুর কতদূর জানো? লোকটা বলিল, কেন জানব না, মেয়েটিরই রামচন্দ্রপুর তো, এখান থেকে ঝাড়া 3 কোষ পথ। 3 কোষ? হ্যাঁ বাবু, কনে যাবেন সেখানে? বাড়ুজ্যে বাড়ি। তা যান বাবু এই পথ দিয়ে। নীরেনের কাছে এসব একেবারেই নতুন। এই আসন্ন সন্ধ্যায় মাঠের মধ্যের পথ দিয়া সে যাবেই 3 ক্রোশ দূরের গ্রামটিতে। ওই মাঠের মধ্যে কত মাটির ঘরে ভর্তি পাড়াগাঁর পাশ কাটাইয়া তাহাকে যাইতে হইবে। মাত্র 26 বৎসর বয়স যার, দুনিয়া তার পায়ের তলায়। সে অস্ট্রেলিয়ার মরুভূমিতে স্বর্ণখনির সন্ধানে বাহির হইতে পারে। সে উত্তর মেরু অভিযানে 1 ঘণ্টার নোটিশে যোগ দিতে পারে, মাত্র একটা সুটকেসের মধ্যে টুথব্রাশ আর তোয়ালে পুড়িয়া। চৈত্র মাস। স্টেশনের পিছনে মাঠের ধারে বড় একটা নিম গাছ। ফুটন্ত নিম ফুলের ভুরভুরে সুবাস বাতাসে। নিম গাছ অবশ্য তাদের আলিগড়েও আছে, কিন্তু এমন রহস্যময়ী অজানা সন্ধ্যা মাঠের প্রান্তে তাহার জীবনে কটা নামিয়াছে? নীরেন জানে, যদিও সে দিল্লি ও আলিগড়ে মানুষ, একবার কানপুরে আসিয়া ভাবিয়াছিল প্রায় বাংলাদেশের কাছে আসিয়া পড়িয়াছে বুঝি। পাঞ্জাবের অসম জল হাওয়ায় তার শরীর গড়িয়া উঠিয়াছে। হয় ভীষণ শীত, নয়তো দুর্দান্ত গরম। 132 ডিগ্রি উত্তাপের হাওয়া গা হাত পা পুড়াইয়া বহিতেছে। সেখানে গ্রীষ্মের দুপুরে বসিয়া বসিয়া বাদশাহী তয়খানা ও সুন্দরী ইরানীদের স্বপ্ন লুর আগুনে ঝলসাইয়া যায়। নীরেন মাঠের মাঝখানের পথ বাহিয়া হনহন করিয়া হাঁটিয়া চলিল। দূর মাঠের প্রান্তে চাঁদ উঠিতেছে। নিশ্চয়ই আজ পূর্ণিমা, নতুবা সন্ধ্যার পরে চাঁদ উঠিবে কেন? 2খানা গ্রাম পথে পড়ে। রাস্তার ধারে দাঁড়াইয়া গ্রাম্য লোকেরা দেখিতেছে। একজন বলিল, কনে যাবা? রামচন্দ্রপুর। বাড়ি কনে? কলকাতা। কলকাতা বলাই সহজ, কারণ আলিগড় বলিলে ইহারা কিছুই বুঝিবে না। কিছু দূর গিয়া আরেকটি ক্ষুদ্র পল্লী। নীরেন্দ্র নাম জিজ্ঞাসা করিল। রাস্তার ধারেই একটা পুরানো কোঠা বাড়ি, গোটা 2 নারিকেল গাছ, 2টি বড় ধানের গোলা নারকেল গাছটির তলায়। 5-6 লোক গোলার কাছে উঠানে বসিয়া তামাক খাইতে খাইতে কথাবার্তা বলিতেছে। নীরেনকে দেখিয়া বলিল, বাড়ি কোথায়? কলকাতায়। এদিকে কোথায় যাওয়া হবে? রামচন্দ্রপুর। তাহারা পরস্পর চাওয়াচাওয়ি করিয়া বলিল, এই রাত্রি সেখানে যাতি পারবেন না। নীরেন বলিল, কেন? 3 কোষ পথ এখান থেকে, তাছাড়া গরমকাল, মাঠের পথ, সাপ খোপের ভয়।
কার বাড়ি যাবা রামচন্দ্রপুর? বাড়ুজ্যে বাড়ি। কোন বাড়ুজ্যে বাড়ি? সে গাঁয়ে ব্রাহ্মণ তো নেই। এক বুড়ি আছে না? আছেন বটে এক মা ঠাকরন, ওই বাঁওড়ের ধারে গোলাবাড়িতে থাকেন। তা তিনি আবার মাঝে মাঝে তার জামাইয়ের বাড়ি যান কি না, দেখুন আছেন কি না। সেখানে পৌঁছাইতে নীরেনের বড্ড রাত হইয়া গেল। গ্রামটিতে চারিধারে বাঁশবন, আমবনের নিবিড় ছায়া। প্রথমেই গোয়ালাদের পাড়া, তারপর বড় মাঠ একটা, গোটা দুই বড় পুকুর, শ্যাওলায় ও কচুরিপানায় ভর্তি। পথের ধারে একটা খড়ের ঘরে তখনও টিমটিম করিয়া আলো জ্বলিতেছিল। নীরেনের প্রশ্নের উত্তরে একটা লোক উত্তর দিল, সেই গ্রামই রামচন্দ্রপুর বটে। বাড়ুজ্যে বাড়ির বুড়ি? হ্যাঁ, আর একটু আগে বাঁওড়ের ধারে সারি সারি নারিকেল গাছওয়ালা বড় আটচালা খড়ের ঘর। নীরেন বাড়ি খুঁজিয়া বাহির করিল। বড় একখানা আটচালা ঘরের পাশে ছোট রান্নাঘর, সেখানে আলো জ্বলিতেছিল। নীরেন উঠানে দাঁড়াইয়া ডাকিল, বাড়িতে কে আছেন? একটি বৃদ্ধা টেমি হাতে বাহিরে আসিয়া বলিল, কে ডাকে? আমি। কে বাবা তুমি? আমাকে কি চিনতে পারবেন? আমি আলিগড় থেকে আসছি। বুড়ি টেমিটা উঁচু করিয়া তুলিয়া ধরিয়া নীরেনের মুখ দেখিবার চেষ্টা করিল। তাহার মুখে কৌতূহল ও সন্দিগ্ধতার রেখা। হাতের তালু চোখের উপর আর করিয়া ধরিয়া আলো হইতে চোখ বাঁচাইবার ভঙ্গি করিয়া আরও দু এক পা আগাইয়া আসিয়া বলিল, কে বাবা? আমার বাবার নাম রাজকৃষ্ণ মুখুজ্জে। বুড়ি আপন মনে বিড়বিড় করিয়া বলিল, রাজকেষ্ট, রাজকেষ্ট। আমাদের পৈতৃক বাড়ি ছিল গড়মুকুন্দপুর। আমার ঠাকুরদাদার নাম তারিণীচরণ মুখুজ্জে। আমার মায়ের বাপের বাড়ি ছিল সামতাবেড়ে, মায়ের নাম ছিল অমিয়বালা। ও, এখন বুঝলাম, তুমি আমার মেয়ের সইয়ের ছেলে। হ্যাঁ দিদিমা। এসো এসো ভাই, কতকালের কথা সব। তোমাদের মুখ দেখে মরবো এইটুকু বোধহয় ছিল অদেষ্টে। আর সবাই ছেড়ে গিয়েছে বাবা, শুধু আমিই পড়ে আছি। সইমা কোথায়? সে তো আজকাল এখানে থাকে না, সে থাকে তার শ্বশুর বাড়ি, এই পাশের গাঁ। আমি তার সঙ্গেই দেখা করতে এসেছি। আজ রাত্রিরে এখানে থাকো, কাল যেও এখন সকালে। এখান থেকে 2 কোষ। এই যে বললেন পাশের গাঁ? মধ্যে মাদারহাটির মাঠ আর জলা পড়ে যে ভাই, 2 কোষের বেশি ছাড়া কম হবে না। নীরেন হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া বসিল। এ যেন নতুন একটা জগতে সে আসিয়া পড়িয়াছে। এমন দেশে সে কখনো আসে নাই। যে দেশে তাহার জন্ম, সে দেশে এত বন জঙ্গল কেহ কল্পনা করিতে পারে না গ্রামের মধ্যে। নতুন ধরনের গাছপালা, অসংখ্য পাখির কলকাকলি, বনফুলের মৃদু সৌরভ। বুড়ির রান্না শেষ হইতে রাত 10টা বাজিল। কেবল সোঁদা সোঁদা মাটির গন্ধ বাহির হওয়া লেপা পোঁছা মাটির ঘরের দাওয়ায় কলার পাতা পাতিয়া বুড়ি তাহাকে খাইতে দিল। রাঙা আউশ চালের ভাত, পেঁপের ডালনা, সোনামুগের ডাল, উচ্ছে ভাজা আলু ভাতে, ঘন আওটানো সরপরা দুধ, 2টি পাকা কলা, একদলা আখের গুড়ের পাটালি। অদ্ভুত রান্না বুড়ির হাতের। আলিগড়ের পশ্চিমা পাচকের হাতের রান্না খাইয়া সে আজীবন অভ্যস্ত। এমন চমৎকার রান্নার সঙ্গে পরিচয় ছিল না। উচ্ছ্বসিত প্রশংসার সুরে বলিল, এমন রান্না কখনো খাইনি দিদিমা। শুনতাম বটে বাংলাদেশের পাড়াগাঁয়ের রান্নার কথা, কিন্তু এ যে এমন চমৎকার তা ভাবিনি। বুড়ি হাসিয়া বলিল, রান্না করতে পারতেন আমার শাশুড়ি, তার কাছেই সব শেখা। ডাক সাইটে রাঁধুনি ছিলেন,
8খানা গাঁয়ের মধ্যে। বুড়ির কথার মধ্যে যশোর জেলার টান নীরেনের বড় ভালো লাগিল। শইয়া শইয়া উঠানের নারিকেল বৃক্ষশ্রেণীর পাতার কম্পন দেখিতে দেখিতে নীরেন ভাবিতেছিল, এই তাহার স্বদেশ, তাহার অতি প্রিয় স্বদেশ। এই তাহার মায়ের জন্মভূমি, পিতার জন্মভূমি, পূর্বপুরুষদের জন্মভূমি বাংলাদেশ। কেন এতকাল সে মাতৃভূমিকে ভুলিয়াছিল? ভাগ্যের দোষ। সে কি জানিত এত সৌন্দর্য বাংলাদেশের রাত্রির অন্ধকারে, গন্ধভরা অন্ধকারে? পাখির ডাকের মধুর তান সে হিমালয়ে শুনিয়াছে, আলমোড়ায় ল্যান্সডাউনে শুনিয়াছে, তাহার ধনী মাতামহের সঙ্গে কয়েকবার সেসব স্থানে সে গিয়াছিল। দেবতাত্মা নাগাদিরাজ মাথায় থাকুন, মাথায় থাকুক ক্যামেলস ব্যাকের অপূর্ব দৃশ্য, মুসৌরির অতুলনীয় গিরিশোভা। এখানকার পক্ষীকুলের সুমিষ্ট কাকলি যেন বহু পরিচিত বিগত দিনের প্রিয়জনের বার্তা বহন করিয়া আনে। কতদিনের ঘরোয়া কাহিনী এদের সঙ্গে জড়ানো। বুড়ি বলিল, ঘুম হচ্ছে না ভালো গরমে বুঝি? পাখানে বা একখানা? না দিদিমা, নতুন জায়গা বলে ঘুম আসছে না, গরমে নয়। এবার ঘুমিয়ে পড়ো ভাই। হ্যাঁ দিদিমা। কি ভাই? আমার বাবাকে আপনি দেখেছিলেন? না ভাই, আমার কোথাও যাতায়াত ছিল না, শুনেছি তার কথা, দেখিনি কখনো। তোমাদের গাঁ ছিল তো গড়মুকুন্দপুর। নাম শুনেছি, তবে যাইনি সেখানে। সকালে উঠিয়া বুড়ি বলিল, হ্যাঁ ভাই, তোমরা শহরের লোক, সকালে কি খাও? নীরেন হাসিয়া বলিল, যা খাই তা কি দিতে পারবেন দিদিমা? চা। ও আমার পোড়া কপাল, ওসব যে কখনো খাইনি ভাই, ওসবের পাটও নেই। একটু বেলের শরবত করে দিই। ডোবার ধারের বেলগাছটায় কাল 2টো পাকা বেল পেয়েছিলাম ভাই। চায়ের বদলে বেলের শরবত? উপায় কি? খাইতেই হইল তাহাকে। বুড়ি বলিল, তুমি কি মনে করে এসেছিলে ভাই? সেই কথাটা বলাই নীরেনের পক্ষে শক্ত। সে যে জন্য আসিয়াছে প্রিয় পৈতৃক পল্লী গ্রামটিতে, বৃদ্ধা কি সে কথা বুঝিতে পারিবে? সে বলিল, বেড়াতে এলাম দিদিমা। এর আগে কখনো আসনি? না দিদিমা। দুপুরের আগেই তাহার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বুড়ি ছাড়িল না। দুপুরের পরে রোদ অত্যন্ত চড়িল, বেলা 4টার আগে বাহির হওয়া সম্ভব হইল না। যাইবার সময় বুড়ি তাহার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিল, এসো এসো ভাই, তোমার সইমার সঙ্গে দেখাশুনো করে আবার এখানে আসবে কিন্তু, ভুলে যেও না ভাই। আচ্ছা ভাই। আধ ঘণ্টার মধ্যে নীরেন আসিয়া মাদারহাটির মাঠ ও জলার মধ্যে পড়িল। প্রকাণ্ড বিল, পদ্মফুল ফুটিয়া থই থই করিতেছে। পদ্মের পাতার ভিড়ে জল দেখা যায় না। একদিকে একটি অন্তরীপ মতন স্থানে অনেকগুলি বড় বড় গাছ। নীরেনের ইচ্ছা হইল ওই গাছগুলির তলায় সে কিছুক্ষণ বসিয়া বিশ্রাম করে। এই সুন্দর জলাভূমি যেন কাশ্মীরের ডাল বা উলার হ্রদের মতো শোভাময়। কিন্তু এসব স্থানে টুরিস্ট ব্যবসায়ীদের ঢাক পিটানোর শব্দ নাই, সুতরাং এমন সুন্দর একটি সৌন্দর্যময় স্থানে কখনো কেহ আসে না। সৈমাদের গ্রামটিতে জঙ্গল তত নাই। ব্রাহ্মণপাড়ায় অনেকগুলি কোঠাবাড়ি, প্রায়ই সব চাষি গৃহস্থ, বড় বড় গোলা উঠোনে, গোয়ালবাড়ি ভর্তি গরু। একজনের উঠানে দোতলা বাড়ি তৈয়ারি হইতেছে। উঠানের বাতাবি লেবু গাছের তলায় মজুরেরা দুমদাম শব্দে সুরকি ভাঙিতেছে। নীরেন সেখানে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, চক্রবর্তীদের বাড়ি যাব কোন দিকে? একজন বলিল, কোন চক্রবর্তী? অনেক চক্রবর্তী আছে এ গাঁয়ে। ভুবনমোহন চক্রবর্তী।
সে ও পাড়ায়, ওই তেঁতুল গাছের পাশে রাস্তা দিয়ে যান। আধ ঘণ্টা পরে সে সৈমাকে প্রণাম করিয়া তাহার প্রদত্ত পিঁড়িতে বসিয়া কথাবার্তা বলিতেছিল। নীরেন দেখিল তাহার সৈমার বয়স খুব বেশি নয়, মাথার চুল এখনও একগাছি পাকে নাই, বরং বেশ ফর্সা, দোহারা চেহারা। একসময় যে ইনি সুন্দরী ছিলেন এখনও দেখিলে বোঝা যায়। সৈমা চোখের জল ফেলিলেন, অনেক আশীর্বাদ করিলেন, পাকা বেলের শরবত, মুগের ডাল ভিজানো আখের গুড় খাইতে দিলেন। সৈমাকে পাইয়া নীরেন যেন হারানো মায়ের সান্নিধ্য বহুদিন পরে অনুভব করিল। সৈমাকে কখনো দেখে নাই এর আগে। সৈমা কিন্তু তাহাকে দেখিয়াছিলেন সে যখন 2 বৎসরের খোকা তখন। প্রৌঢ়া মহিলার বহু পুরানো দিনের শোকস্মৃতি উথলাইয়া উঠিল আজ তাহাকে পাইয়া। এমন কত লোকের নাম করিতে লাগিলেন যাহাদের কথা মায়ের মুখে আলিগড়ে নীরেন শুনিত বাল্যকালে। কত বাল্যস্মৃতি জাগানো নামাবলী, দেশের ঘরের সব লোকের নাম। বাঁচিয়া আছে কেউ কেউ এখনও, তবে বেশিরভাগই মারা গিয়াছে। সৈমা বলিলেন, তোর মুখে সইয়ের মুখ যেন মাখানো রয়েছে। নীরেন হাসিয়া চুপ করিয়া রহিল। সই বড় সুন্দরী ছিল। গ্রামের কাজকর্মে যখন সেজেগুজে নেমন্তন্ন খেতে কি বিয়ে থাওয়া জল সইতে যেত, তখন লোকে দুদণ্ড চেয়ে দেখত। এদানি রোগে শোগে আর কিছু ছিল না চেহারায়। এখান থেকে চলে যাওয়ার পরে আর কখনো দেখা হয়নি সইয়ের সঙ্গে। সে কতদিন হবে রে নীরু? নীরেন মনে মনে হিসাব করিয়া বলিল, তা প্রায় 23-24 বছর হলো। সই মারা গিয়েছে কতদিন? বেশি দিন না, বললাম যে বছর 5 হবে। তাহলে সই বেঁচে থাকলে এই 45 বছর বয়স হতো। তা হবে, আমারও হলো 26। আপনার ছেলেও তো আমার বয়সী হবে না সৈমা? সৈমা আঁচলে চোখ মুছিয়া বলিলেন, কোথায় ছেলে বাবা, সে ফাঁকি দিয়ে চলে গিয়েছে অনেক কাল। রাত্রে নীরেন খাইতে বসিয়াছে। সৈমা সামনে বসিয়া খাওয়ার তদারক করিতেছেন। নীরেন বলিল, আপনারা দিদিমার রান্না সমান, এমন রান্না অনেক দিন খাইনি। সৈমা বলিলেন, তোর মাও ভালো রাঁধত রে। যখন কপাল পুড়ল এদেশ থেকে সেই পশ্চিমে চলে গেল, তখন সে কি কান্না। বলে, সই আর কি তোর সঙ্গে দেখা হবে? এই যাওয়াই আমার শেষ যাওয়া। সে ভাগ্যিমানী স্বর্গে চলে গেল, আমি রইলাম পড়ে। নীরেন হাসিয়া বলিল, আপনি না থাকলে আজ কার মুখ চেয়ে এখানে আসতাম বলুন সৈমা? সৈমা দুধের বাটি নীরেনের সামনে রাখিয়া পাখার বাতাস দিয়া দুধ জুড়াইতে জুড়াইতে বলিলেন, তোকে যত্ন করবার দিন যখন আমার ছিল তখন এলিনে। এখন কি আছে সৈমার? কি দিয়েই বা তোকে যত্ন করব? হ্যাঁ রে, এতদিন পরে কি মনে করে এলি ঠিক বল তো? বলি সৈমা, আপনি বুঝতে পারবেন। জানেন, আমি 2 বছর বয়সে বাংলাদেশ ছেড়ে গিয়েছিলাম। সে তো খুব জানি, আর কখনো এদেশে আসিনি এর মধ্যে। তাও জানি। এতকাল পরে মায়েরও বাবার বাক্সের কতগুলো পুরনো চিঠি পড়লাম সেদিন। পড়ে মনটা বড় ব্যাকুল হলো জন্মভূমি দেখবার জন্য। সেসব চিঠিতে আপনার নাম আছে, আমার এক পিসিমার নাম আছে। আমি বাবাকে কখনো দেখিনি। তার সম্বন্ধে, আমার ঠাকুরদার সম্বন্ধে আরও অনেক নাম আছে আমার এক পুরনো খাতার মধ্যে। সকলের সম্বন্ধে আমার জানবার বড় ইচ্ছে হলো। আমি জ্ঞান হয়ে পর্যন্ত মামার বাড়ির সকলকে দেখে আসছি, বাপের বাড়ির বা নিজের বংশের খবর রাখিনি। সেই সব খুঁজে পেতে বার করব বলেই এলাম। ও মা, আমার কি হবে? কোথাকার পাগল ছেলে দেখো। না সৈমা, আপনি ভেবে দেখুন আমার মনের অবস্থা। আমার 26 বছর বয়স হয়েছে, কিন্তু এ পর্যন্ত আমাদের বংশের কোনো খবর রাখিনি, বাপের বাড়ির কোনো লোকের কথা জানিনি। অথচ আমার ভয়ানক ইচ্ছে জানবার।
আপনি হয়তো ভাববেন এ আবার কি, আমার কিন্তু সইমা ঘুম হয় না এইসব ভেবে। সত্যি বলছি, আপনি আমায় বলে দিন কিভাবে আমি তা করতে পারি। আমি তো কাউকে চিনিনি, বাংলাদেশের ছেলে, কিন্তু কোনো খবর রাখিনি দেশের। সব বলে দেব, এখন খেয়ে শুয়ে পড়ো দেখি দুষ্টু ছেলে আমার। নীরেন হাসিল, অনেক দিন পরে যেন হারানো মাকে ফিরিয়া পাইয়াছে, সেই ধরনের হাসি সইমার মুখে। ভাগ্যিস সে আসিয়াছিল, শ্যামল বাংলা মা যেন সইমার মূর্তিতে তাহাকে সস্নেহে অভ্যর্থনা জানাইতেছেন। চৈত্র মাসের রাত্রি, হু হু দক্ষিণা হাওয়া খোলা জানালা দিয়া বহিতেছে, কি একটা ফুলের তীব্র সুবাস বাতাসে। নীরেন বাংলাদেশের অনেক কিছু গাছপালা চেনে না, কিন্তু তাহার কি ভালো লাগে এইসব পল্লীগ্রামের আগাছা জঙ্গল। আজ 2-3 দিন মাত্র ইহাদের সহিত পরিচয়, তবুও যেন মনে হয় কত দিনের নিবিড় ঘনিষ্ঠতায় তাহার শিরা উপশিরার রক্তের সহিত আবদ্ধ ইহাদের প্রাণস্পন্দন। এইসব বনস্পতির সহিত সেও একদিন তাহার প্রিয় জন্মভূমির এই মাটিতে জন্মিয়াছে। সে একখানা খাতা আনিয়াছে সঙ্গে, খাতাখানা তাহার পিতামহ গদাধর মুখোপাধ্যায়ের স্বহস্ত লিখিত। তাহাদের গ্রামের কত প্রাচীন দিনের তুচ্ছ গ্রাম্য ঘটনা ইহাতে কেন যে তাহার পিতামহ টুকিয়া রাখিয়াছিলেন তিনিই বলিতে পারিতেন। ক্ষুদ্র এক অখ্যাত পল্লীগ্রামের প্রাচীন ইতিহাসে কার কি ফল? অমন কত গ্রাম, কত অগন্তি গ্রাম বাংলাদেশে। কে জানিতে চাহিতেছে তাহাদের ইতিহাস? গরজি বা কার? আজ রাত্রে আলোর সামনে বসিয়া খাতাখানা সে খুলিয়া দেখিল, সইমা তাহার বিছানা নির্দেশ করিয়া দিয়া চলিয়া গিয়াছেন। ঘরে সে একা, মাটির ঘর, ছোট জানালা, কাঠের গড়াদ। জানালার বাহিরে একটা কি গাছে থোকা থোকা গাদা গাদা ফুল ঝুলিতেছে, কতক ফাটিয়া তাহাদের ভিতরকার রাঙা রাঙা বিচি বাহির হইয়াছে। দিনমানে নীরেন লক্ষ্য করিয়াছিল। খাতার পাতায় লেখা আছে 22শে চৈত্র 1272 সাল। এইটুকু পড়িয়াই নীরেন অবাক হইয়া যায়। কত কালের কথা! 1272 সালেও পৃথিবী এমনই সুন্দর ছিল, এমনই বসন্ত নামিত এ পাড়াগাঁয়ের বন বুকে, এমনই কোকিল ডাকিত রাত্রি দিনে। সে তখন ছিল কোথায়? কোন অতীত দিনের কাহিনী এসব? মনে পড়ে আলিগড়ে তাদের দোতলার পড়ার ঘরে বসিয়া এই ডায়েরির পুরাতন তারিখগুলো সে পড়িয়া বিস্মিত হইত, কিন্তু তাহার চেয়েও অনেক বেশি বিস্ময় রহস্যের অনুভূতি আজ তাহার মনে। তারপর লেখা আছে, আজ রামলোচন রায়ের প্রথম পক্ষের স্ত্রী উহাদের আমবাগানে হারাধন মুস্তফির সহিত ধরা পড়িলেন। ইহা লইয়া আজ জ্যাঠামশাইদের চণ্ডীমণ্ডপে সারাদিন ডামাডোল চলিতেছে। রামলোচনের স্ত্রী বলিয়াছেন তিনি নির্দোষী, আমের গুটি ঝরে পড়িতেছে তাহাই কুড়াইতে গিয়াছিলেন, হারাধন মুস্তফির কথা কিছু জানেন না। আজ রামলোচন রায়ের স্ত্রীকে দেখিয়াছি, বয়স হইলেও চাহিয়া থাকিতে ইচ্ছে করে, খুব সুন্দরী, সোনা কুমোরের বউ ইহার কাছে দাঁড়াইতে পারে না। নীরেন এই ডায়েরিটুকু পড়িয়া কতবার মনে মনে হাসিয়াছে। পিতামহ গদাধর মুখুজ্জে বহুকাল সাধনোচিত ধামেই সম্ভবত প্রস্থান করিয়াছেন। নীরেনের মায়ের বিবাহ তখনও হয় নাই। সে পিতামহের কার্যের সমালোচনা করিতেছে না, তবুও মনে হয় এই কুম্ভকার বধূটির এইখানে উল্লেখ থাকার কারণ কি? বিশেষ করিয়া ঠাকুরদাদা ইহারই নাম করিলেন কেন? গ্রামের সুন্দরী শ্রেষ্ঠা বলিয়া? না, হায়রে সে 1272 সাল, আর রামলোচন রায়ের নিরপরাধা সুন্দরী পত্নী, যিনি নির্জন দুপুরে বাগানে আমের গুটি কুড়াইতে গিয়া হারাধন মুস্তফির সঙ্গে নিজের নাম যোগ করিবার সুযোগ দিয়া মিথ্যা কলঙ্ক কুড়াইয়াছিলেন। একদিন প্রায় 80 বৎসর পূর্বের এক সুমধুর কোকিল মুখরিত পুষ্প সুবাসামোদিত প্রেমোচ্ছল বসন্ত দিনে কোথায় তিনি? আর কোথায় তাহার রূপের প্রতিদ্বন্দ্বী সোনা কুম্ভকারের রূপসী বধূ? আজ এইসব পল্লীগ্রামের মাটিতে
তাহাদের নাম নিশ্চিহ্ন হইয়া মুছিয়াই যাইত, যদি না তাহার পরোপকারী পিতামহ গদাধর মুখুজ্জে এত ঘটা করিয়া উক্ত বধূদ্বয়ের ইতিহাস তাহার ডায়েরিতে নিঃস্বার্থভাবে লিখিয়া রাখিতেন। হাসি পাইবার কথাই তো। নীরেন ডায়েরি বন্ধ করিয়া শুইয়া পড়িল। কিন্তু আজ রাত্রে তাহার বংশের পূর্বপুরুষরা যেন ভিড় করিয়া আশেপাশে তাহাদের অদৃশ্য অস্তিত্ব জ্ঞাপন করিতেছেন। তাহাদের ইতিহাস ভালো করিয়া জানিবার জন্যই তো সে এত কষ্ট স্বীকার করিয়া বাংলাদেশে তাহার জন্মভূমি অঞ্চলে আসিয়াছে এতকাল পরে। তাহারা ঘুমাইতে দিবেন না। সকালে সৈমা ডাকিয়া ঘুম ভাঙাইলেন। ও নীরু, ওঠ বাবা, বেলা ঝাঁ ঝাঁ করছে। নীরেন ধর্মর করিয়া বিছানার উপর উঠিয়া বসিল। সৈমা বলিলেন, তোর আবার চা খাওয়ার অভ্যেস আছে না? ছিল তো সৈমা, এখানে কি উপায় করি তাই ভাবছি। ভাবতে হবে না, এখানে না হলেও চলবে। তা কি হয় বাবা, দেখি যার যা অভ্যেস। না সৈমা, কিছু চেষ্টা করতে হবে না, তাহলে আমি দুঃখিত হব। সৈমা কিছু না বলিয়া চলিয়া গেলেন। কিন্তু আধ ঘণ্টা পরে এক পেয়ালা ধুমায়িত চা আনিয়া তাহার সামনে রাখিলেন এবং একটা বাটিতে এক বাটি মুড়ি। রায়বাড়ি হইতে চা চাহিয়া আনিয়াছেন। সেখানে বাড়িশুদ্ধ সবাই চা খায়। নীরেন চা পাইয়া মনে মনে খুশি হইল। মুখে বলিল, কেন বলুন তো এসব পরের বাড়ি থেকে আনতে যাওয়া? সৈমা বলিলেন, তোর মা থাকলে করতো না? তা কি জানি, করতো রে করতো। শুনবি তোর মায়ের কথা? কি বলুন? তোর মা বড্ড শান্ত ছিল। মাকে আমি দেখেছি, শান্ত ছিলেন সবাই বলতো। একবার সই আর আমি নাইতে গিয়েছি ঘাটে, সাঁতার দিয়ে দুই সই মিলে নদীর মাঝখানে গিয়েছি। এমন সময় ঘাট থেকে কে চেঁচিয়ে বললে নদীতে কুমির এসেছে। আমরা তো তাড়াতাড়ি ঘাটের দিকে এগুচ্ছি। এমন সময় সইকে আমি ভয়ে জড়িয়ে ধরলাম। সই যত বলে, ছাড়ো ছাড়ো, দুজনে ডুবে যাব, আমি ততই ভয়ে সইকে জড়াই। নীরেন রুদ্ধ নিঃশ্বাসে বলিল, তারপর? তারপর আর কি, দুজনেই বেঁচে উঠলাম। একখানা নৌকো আমাদের এই অবস্থায় দেখতে পেয়ে ছুটে এলো। তখন আপনারা এক গ্রামেই থাকতেন? হ্যাঁ রে, নইলে আর সই বলবো কি করে, পাগল ছেলে আর কি। কথাটা নীরেন সন্ধ্যাবেলা তাহার খাতায় লিখিয়া রাখে। গ্রাম্য জীবনের কোনো কথা বাদ দিতে চায় না। মরুপর্বত ভেদ করিয়া সুদূর পাঞ্জাব হইতে ছুটিয়া আসা তবে কিসের জন্য? সৈমার শ্বশুরবাড়ি এটা, কিন্তু একটি দেওরপো ছাড়া এখানকার বাড়িতে কেহ থাকে না। দুটি দেওর বাহিরে চাকুরি করে, সেখানেই পরিবার লইয়া থাকে। যে দেওরপো এখানে আছে ওটি পিতৃমাতৃহীন অনাথ, জ্যাঠাইমার কাছে মানুষ হইতেছে। জ্যাঠাইমা ভালোবাসেন। দেওরপোর নাম কানু। কানু নীরেনকে খুব ভালো চোখে দেখে নাই। এই দুর্মূল্যের বাজারে ইনি আবার কোথা হইতে উড়িয়া আসিয়া জুড়িয়া বসিলেন? কেন রে বাবা? যে 3 বিশ ধান হইয়াছিল ইনি এখানে আসিলেন তাহাতে কদিন যায়। জ্যাঠাইমাও দেখিতেছি নীরু বলিতে অজ্ঞান। কানু আসিয়া বলিল, যাত্রা দেখতে যাবেন? কি যাত্রা? এই দিঘি গোনাই যাত্রা। সে আবার কি? দেখবেন এখন, দিন দিকে 1 টাকা চাঁদা। নীরু 1 টাকা বাহির করিয়া কানুর হাতে দিল। গোনাই যাত্রার আসরে বসিয়া নীরেন যাত্রা তত দেখে নাই, যত সে এই সুন্দর রাত্রিটি ও যাত্রার আসরের পরিবেশের কথা চিন্তা করিয়াছে। যেখানে যাত্রার আসর সেটা ছোট একটা মাঠ, তার চারিপাশে বন জঙ্গল। একদিকে বনের প্রান্তে একটা কামারের দোকান, সেখানে এখনও হাপড়ে আগুন জ্বলিতেছে। বাঁশের খুঁটিতে পাল টাঙানো হইয়াছে, পানবিড়ির দোকান বসিয়াছে। চাষা লোকে যাত্রা দেখিতে আসিয়া পানের দোকানের সামনে ভিড় করিতেছে। একটা মুচুকুন্দ চাঁপার গাছতলায় ফুল পড়িয়া বিছাইয়া আছে, বাতাসে মুচুকুন্দ চাঁপার সুবাস।
একটি গ্রাম্য মেয়ে ছিল গোনাই বিবি, তারই সুখ দুঃখের কাহিনী। নীরেনের পক্ষে এমন বিশেষ কিছু নয়, কিন্তু যারা শ্রোতার দল তাদের সারা রাত্রি জাগিয়া দেখিবার বস্তু। ভ্রাতার বিরহে কাতরা তরুণী গোনাই বিবির সেই করুণ গান, ও বছির বছিরে বৈঠা হাতে নীলিরে, অনেকের চোখে জল আনিয়া দিল। নীরেন ভাবিতেছিল বহু দূরের লিপুলেক গিরিবর্তে বরফ গলিয়াছে, দলে দলে ঝব্বুর পিঠে বোঝাই দিয়া যাত্রীরা চলিয়াছে মানস সরোবরে ও কৈলাসের পথে। গুরলা মান্ধাতার তুষারাবৃত শৃঙ্গে সায়াহ্ন দিনের সূর্যকিরণে সোনার রং ধরিয়াছে। তাহার দাদা মশাইয়ের বন্ধু করালীচরণ মজুমদার সস্ত্রীক এই মাসের শেষে মানস সরোবরে রওনা হইবেন। সঙ্গে যাইবেন নীরেনের দিদিমা ও বড় মামিমা, বাড়ির গোমস্তা নাদু চক্রবর্তী। আলিগড় হইতে আলমোড়া, আলমোড়া হইতে ধারচুলা, ধারচুলা হইতে লিপুলেক পাস, লিপুলেক হইতে মানস সরোবর। সে নিশ্চয় যাইত ওখানে থাকিলে, কিন্তু সেজন্য তার দুঃখ নাই। বাংলাদেশে সে আসিয়াছে মাতৃভূমির সঙ্গে নিবিড় পরিচয়ের সন্ধানে। গাছপালার পাখির কাকলির মধ্য দিয়া সে পরিচয় দিনে দিনে ঘনিষ্ঠ হইয়া উঠিতেছে। ওই মুচুকুন্দ চাঁপার ফুল যেন কতকাল পূর্বের কোনো বিস্মৃত অতীত শৈশব দিনে তাহার অজ্ঞাতসারে একদা সৌরভ বিতরণ করিয়াছিল। মায়ের মুখের সঙ্গে ওই দিনটির ছন্দ একই তারে গাঁথা হইয়া আছে তার মনের বীণায়। পরদিন গ্রাম্য নদীর ধারে একটা বড় নিম গাছের তলায় সে দাঁড়াইল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।